স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। সংস্কার নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি নেই। আগের নিয়মের নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়েও বিপরীত অবস্থানে দলগুলো। এমন নানা ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে নির্বাচন নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন জটিল পরিস্থিতির জন্য সংস্কার নিয়ে সরকারের উচ্চাকাঙ্ক্ষাকে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সংস্কারে যতটুকু ঐকমত্য হয়েছে তাকে একটি রূপ দিয়ে সরকার নির্বাচনের তারিখ ঘোষণার জরুরি। অন্যথায় রাজনৈতিক অস্থিরতা বাড়ার শঙ্কা রাজনীতি বিশ্লেষকদের। নতুন নতুন ইস্যু, মত দ্বিমত, হতাশার বিরোধিতা, এমন নানা জটিলতায় ঘুরপাক খাচ্ছে দেশের রাজনীতি। এতে বাড়ছে সংশয়, সন্দেহ আর অনিশ্চয়তা। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি। লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারি ধরে যখন নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করেছে, তখনই এ নিয়ে উল্টো হতাশার সুর চারপাশে। প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কিনা। সন্দেহ দানা বাঁধছে, আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েও। এর মধ্যেও সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি তুলেছে কিছু দল। পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আবার এ নিয়ে নানা আশঙ্কা করে বিরোধিতাও করছে বিএনপির মতো বড় রাজনৈতিক দল। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে আর সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ম্যারাথন বৈঠকেও ঐকমত্যের প্রশ্নে বাড়ছে হতাশা। আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। নির্বাচন নিয়ে এই সন্দেহ, ধোঁয়াশা আর অনিশ্চয়তার জন্য সরকারের উচ্চাকাঙ্ক্ষাকে দায়ী করছেন বিশ্লেষকরা। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের পরামর্শ তাদের। এখনো মনে হচ্ছে যে ধরেন ঐক্যমত কমিশনের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি কাজ করে যে সব কিছু নিয়ে ঐক্যমত করে ফেলবো, বা এখনো যদি সব কিছু নিয়ে বিচার করে ফেলবো, এই ধরনের মানসিকতা যদি কাজ করে তাহলে তো আর কাজ আগাবে না। জুলাই ঘোষণাপত্র অধ্যাদেশগুলো যাতে ঠিকমতো আবার প্রতিপালিত হয় সেই কাজ আলী রিয়াজ করছে। সে দ্রুত এটা গুটিয়ে ফেলুক কাজটা, যতটুক হয়েছে ততটুক। কিন্তু এটার কারণে নির্বাচনকে অনিশ্চিত করা, ধোঁয়াশা করা, তাহলে হবে অর্থনীতিরও ক্ষতি হয়ে যাবে, রাজনীতিরও ক্ষতি হয়ে যাবে। সংস্কার, ভোটের পদ্ধতি সহ রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে অংশীজনদের এক কাতারে আসার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। একজন বলছে পিআর, আরেকজন বলছে পিআর না। একজন বলছে ফেব্রুয়ারির মধ্যে, আরেকজন বলছে এপ্রিলে। সুতরাং যদি দূরত্ব না ঘুচে তাহলে এটা তো আসলে ইনিশিয়েটিভ নেওয়ার মালিক তো রাজনৈতিক দল না, মালিক তো হলো ডক্টর ইউনূস এবং নির্বাচন কমিশন। তাদের শতপ্রবৃত্ত হয়ে এটা করে দেওয়া উচিত। দেশের অর্থনীতি ভুগবে, দেশের সমাজের মানুষ ভুগবে, নিম্নবর্গের মানুষরা ভুগবে যদি নানান রকম রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। এই ভোগান্তির কোনো শেষ নাই। তারা বলছেন, দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও জুলাই অভ্যুত্থানকে নীতি নির্দেশক মেনে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোর মতো আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮০% ঢাকার বাইরের। বিশেষজ্ঞরা বলছেন, মফস্বলের প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় শেষ মুহূর্তে রোগীদের অবস্থা চলে যাচ্ছে আশঙ্কাজনক পর্যায়ে। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক ম্যাপিংয়ের কাজ করছে আইইডিসিআর। কোরবানি ঈদের পরপরই বরগুনা, পটুয়াখালী, বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলায় প্রাদুর্ভাব ঘটতে থাকে মশাবাহিত রোগ ডেঙ্গুর। প্রাথমিক অবস্থায় প্রস্তুতি না থাকায় পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হয় স্বাস্থ্য বিভাগকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, 5 বছরে ডেঙ্গুর ভৌগোলিক বিস্তারে পরিবর্তন ঘটেছে। 2021 সালেও ডেঙ্গুর বিস্তার ছিল মূলত ঢাকা কেন্দ্রিক। সেবার রোগীর 83% ছিল রাজধানীতে। সেই চিত্র সম্পূর্ণ পাল্টে 2022 ও 23 সালে রোগীর সংখ্যা ঢাকাকে ছাড়িয়ে যায় বাইরের জেলাগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত রোগের প্রতিরোধ পরিকল্পনা সবকিছুই নগরকেন্দ্রিক হওয়ায় গ্রামাঞ্চলে বেড়েছে প্রাদুর্ভাব। এই মে মাসে আপনার ঝিনেদা এবং মাগুরাতে অনেক বেশি মশার লার্ভা পাওয়া গেছে। কাজেই কিছুদিন পরে ঝিনেদা এবং মাগুরাতে রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। আসলে বড় বড় শহরের বাইরে এখন গ্রামাঞ্চলে এডিস মশা ছড়িয়ে পড়েছে। প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা এবং স্তরভিত্তিক ভাগ করে অবশ্যই ব্যবস্থা করা দরকার। নাহলে কিন্তু গোটা দেশে যদি একসাথে এই পরিমাণে ডেঙ্গু রোগী পাওয়া যায়, এটা সামাল দেওয়া কিন্তু আরও কঠিন হয়ে যাবে। ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করতে কাজ করছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। আইডিএস ম্যাপিং করেছে। এটা ম্যাপিংয়ের কাজ সরাসরি প্রতিদিন আপনার যেমন ডেঙ্গুর যে ডেটাটা প্রতিদিন আমাদের এখানে আসে, হ্যাঁ, এখানে কিন্তু আমরা
রোগীটা কোন এলাকা থেকে আসছে সেটা আমরা ম্যাপিং করি। সিটি কর্পোরেশনে আপনার এই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা অত্যন্ত বেশি। এই তথ্যগুলো আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে শেয়ার করছি। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রীষ্ম মৌসুমের মাঝামাঝি থেকে শীতের আগ পর্যন্ত দক্ষিণাঞ্চলে প্রায় প্রতি বছরই আঘাত হানে ঘূর্ণিঝড় বন্যা। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে অনেকটা রক্ষা কবচ হিসেবে কাজ করে বেড়িবাঁধ। তবে এবছর খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলীয় এলাকার 150 কিলোমিটারের বেশি বাঁধ ঝুঁকিপূর্ণ। ফলে বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বন্যার শঙ্কায় এসব অঞ্চলের মানুষ। তবে খুলনা ও সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতে কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিক দুর্যোগের সাথে উপকূলবাসীর মিতালি নিত্যদিনের। টিকে থাকতে প্রতিনিয়ত করতে হয় যুদ্ধ। এমন দুর্যোগে জানমাল রক্ষা করে বেড়িবাঁধ। কিন্তু 60-এর দশকে নির্মিত বাঁধগুলো দিন দিন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলে অবস্থিত 2006 কিলোমিটার বাঁধের অন্তত 50 কিলোমিটার অংশ চরম ঝুঁকিপূর্ণ, আর 100 কিলোমিটারের বেশি অংশ রয়েছে ভঙ্গুর অবস্থায়। ফলে দুর্যোগ মৌসুমে প্লাবন ঝুঁকিতে উপকূলের মানুষ। দুদিন অন্তর আমরা ভাঙি যাই, বুড়ি যাই। আমরা খুব দুরবস্থায় আমরা এই দেশে বাস করতেছি। ছাগল গরু সব ভেসে বেড়ায়, আর এই ঘর দরজা পুড়ি যায়, ভাঙন আসে। যদি বান না হলেও আমাদের এখানে তো থাকা যাবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাথমিকভাবে খুলনা জেলার 30টি ও সাতক্ষীরার 29টি ঝুঁকিপূর্ণ এলাকা মেরামতে কাজ করছে তারা। আমরা আশা করছি যে এই বর্ষা মৌসুমের আগেই এই জায়গাগুলো মেরামত করা সম্ভব হবে। এছাড়াও তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আমাদের পর্যাপ্ত জিও ব্যাগ, সিনথেটিক বস্তা, বাঁশ, বল্লা এগুলো আমরা মজুত রেখেছি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিপূর্ণ বিনিয়োগ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ অর্থের অপচয়। সেখানে টেকসই করার জন্য সঠিক সময়, সঠিক ব্যবস্থাপনা এবং অবশ্যই সেই বাঁধ যেন স্থায়ী হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যেখানে ভাঙছে সেই জায়গায় আমরা এই মুহূর্তে একটা রিপেয়ার ওয়ার্কের মতো করলে হবে না। এটা অনেক উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা সমন্বিত ব্যবস্থাপনায় করতে হবে। গেল 5 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে দুর্যোগকালীন বেড়িবাঁধ সংস্কারে প্রায় 300 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় শহরের বুক চিরে বয়ে চলা যে ভোলা খালের লঞ্চ চলাচল করত, অবৈধ দখল আর দূষণের নাব্য হারিয়ে সেটি এখন ময়লার ভাগাড়ে পরিণত। উন্নয়নের নামে গত 16 বছরে খালটিকে কার্যত ড্রেনে পরিণত করেছে পৌর কর্তৃপক্ষ। এ অবস্থায় জরুরি ভিত্তিতে খালটি পুনরুদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ভোলা শহরের বুক চিরে বয়ে চলা বেতুয়া নদী একসময় ছিল প্রবল স্রোতস্বিনী। কালের বিবর্তনে সেটি পরিচিত হয় ভোলা খাল নামে। 2012 সালে খাল দখল করে এর ওপর শতাধিক দোকান নির্মাণ করে সেগুলো ভাড়া দেয় পৌর কর্তৃপক্ষ। এতে বাজারে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলেও পানির অভাবে আগুন নেভানো কষ্টসাধ্য হয়ে পড়ে। পানির অভাবে আমাদের মনোভূতিতে প্রায় 56 টাকা পড়ছে। কোনো ফায়ার ব্রিগেডে যে মনে করেন যে পানি নিব সেই রাস্তায় আমাদের নাই। স্থানীয়রা বলছেন, পৌর কর্তৃপক্ষ খালের উপর থাকা 4টি উঁচু সেতু ভেঙে নিচু কালভার্ট তৈরি করেছে। গত 16 বছরে উন্নয়ন প্রকল্পের নামে খাল খননের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা খরচ হয়েছে সৌন্দর্য বর্ধনে, আর খাল ক্রমশ রূপান্তরিত হয়েছে ড্রেনে। ঘর দুয়ার উড়ে তারা বিক্রি করে ঘরগুলেন। খাল বড় হয়ে গেলে তো ট্রলার আসতে পারে না, ঠিকমতো মাল পাই না। খাল রক্ষায় পৌরসভাকে বিভিন্ন সময় 20 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও তার যথাযথ ব্যবহার হয়নি, অভিযোগ জেলা সুজন সভাপতির। জনগণের স্বার্থ সংরক্ষিত না হয়ে জনগণের দুর্ভোগ এনে দিয়েছে এই টাকা দিয়ে এই খালটিকে সংকুচিত করে। 2015 সালে পরিবেশবাদী সংগঠন বেলা উচ্চ আদালতে রিট করলে আদালত 14টি সরকারি প্রতিষ্ঠানকে খালটি দখল ও দূষণমুক্ত করার নির্দেশ দেয়। যদিও রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তায় পুরো উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। চিহ্নিত করে এটিকে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে যে কারা অবৈধভাবে আছে। এখন খনন এবং উচ্ছেদ এই দুটি কাজ একসাথেই শুরু হবে। হাইকোর্টের রায় ও বাস্তবতা পর্যালোচনা করে দ্রুত খাল দখলমুক্ত করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা আইডেন্টিফাই করছি কারা বেদখল করে আছে। হাইকোর্টের রায় এবং বাস্তবতা নিরিখে আমরা ভোলা খালটি খুব অচিরেই উচ্ছেদ মুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। দখলমুক্ত হয়ে ভোলা খাল আবারও আগের অবস্থায় ফিরবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
সংস্কারের অভাবে ঝুঁকি নিয়েই কুড়িগ্রামের শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে চলছে পাঠদান। প্রায়ই খসে পড়ছে ভবনের পলেস্তারা। শঙ্কা নিয়ে শিক্ষকরা কোনো রকমে পাঠদান করলেও অভিভাবকরা থাকেন দুশ্চিন্তায়। ক্লাসরুমই যেখানে প্রাথমিকের কোমলমতি শিশুদের আতঙ্কের কারণ, এটি কুড়িগ্রামের সুভারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। প্রায়ই খসে পড়ছে ভবনের পলেস্তারা, ছাদ থেকে পড়ছে ইট সুরকি। 2001 সালে নতুন ভবন নির্মাণের পর মাঝে মধ্যে রঙের কাজ হলেও হয়নি সংস্কার। এ অবস্থাতেই ভয় আর শঙ্কা নিয়ে কোনো রকমে চলে পাঠদান। আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ, জানি না কখন ভেঙে পড়ে, স্কুলের ছাদ খসে পড়ে, ভাঙাচুরা অনেক পড়ে যায়, আবার আমাদের ভয় লাগে আসতে। জেলার 1240টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিকের চিত্র প্রায় একই। দুশ্চিন্তায় শিক্ষক ও অভিভাবকেরা। সভাপক স্কুল দিয়ে পড়ালাম, যদি স্কুলটা যদি ভাঙি পড়ে সভাপক, তাহলে কি অবস্থা হবে? বাড়ির তো নিশ্চিন্তে থাকতে পাই না, যখন ভালো হবে তখন তো নিশ্চিন্তে থাকা যাবে। মাথার উপরে ভাঙা দেয়ালের একটা মরণ ফাঁদ। এই অবস্থায় এই শিশুদের জীবনের ঝুঁকি আমাদের হাতে। ওদেরকে যে আমরা জোর করে বলবো তাও আমরা বলতে পারি না, বলতে গেলে তখন এর দায়ভার কে নেবে? কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর সংস্কারের চেষ্টা চলছে বলে জানালেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। যে সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ সেগুলোর তালিকা ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করেছি। সেগুলোর কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে মর্মে আমি আশা করছি। সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরে পরিত্যক্ত ভবনে চলছে স্বাস্থ্যসেবা। 4 বছর আগে 250 শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের একতলা ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন গড়ে 1,500 মানুষ সেবা নিচ্ছে এখানেই। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। জরাজীর্ণ ভবন, দেয়াল ও ছাদের পলেস্তারা খুলে পড়ছে। বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। 250 শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। 1961 সালে 29 কক্ষের একতলা এই হাসপাতালটি নির্মাণ করা হয়। পরে 250 শয্যায় উন্নীত হলে পুরনো ভবনটি বহির্বিভাগ হিসেবে ব্যবহার শুরু হয়। 2021 সালে গণপূর্ত বিভাগ ভবনটি মেয়াদ উত্তীর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপরও আবাসিক চিকিৎসকদের চেম্বার, টিকিট কাউন্টার, প্যাথোলজি বিভাগ ও মূল্যবান যন্ত্রপাতি রাখা এই ভবনেই। বহির্বিভাগকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিভিন্ন জটিলতার কারণে নতুন কোনো ভবনে এই সেবাকে স্থানান্তরিত করা যায়নি। মাঝে মাঝেই আমাদের মাথার উপরে যে পোস্তারালা ভেঙে পড়ে, সামান্য বৃষ্টিতে আপনি দেখবেন আউটডোরে বিভিন্ন জায়গাতে পানি পড়তেছে। প্রতিদিন 1,500 রোগী জীবনের ঝুঁকি নিয়ে সেবা নেন এখানে। এই অবস্থা যদি বেশি দিন চলতে থাকে তাহলে যে কোনো সময় বড় ধরনের একটা বিপর্যয় ঘটতে পারে। তো এই দুর্ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে এটার দায়ভার কে নেবে? বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই এই ভবনে চিকিৎসা দেওয়া হচ্ছে, জানালেন হাসপাতালের সহকারী পরিচালক। নতুন ভবন নির্মাণ করার জন্য আবেদন করেছি বেশ কয়েকবার, এবং সর্বশেষ আমরা গত 9/4 তারিখে আবেদন করেছি। এটা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং ওনারা সিদ্ধান্ত দিবেন আমাদের এখানে ভবন করে দেবেন কিনা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কথা বলতে নারাজ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। সিভিল অফিস থেকে পারমিশন নিয়ে আসতে, আমি সিভিল থেকে লিখিত নিয়ে আসলে যে আমি এটা চাই, ওনারা লিখিত দিলে আলাদা করতে। হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও রোগীদের নিরাপত্তায় ভবনে সেবা কার্যক্রম বন্ধ করে নতুন ভবন নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। 37 বছর আগে নির্মাণ করা হয় ঝালকাঠি বাস টার্মিনাল। দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় বেহাল টার্মিনালটি। এতে ভোগান্তিতে যাত্রী ও চালকরা। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে একটি আধুনিক টার্মিনাল নির্মাণের চেষ্টা চলছে। 3 দশকেরও বেশি সময় ধরে আধুনিকতার ছোঁয়া লাগেনি ঝালকাঠি জেলা বাস টার্মিনালে। বর্ষায় কাদা পানিতে একাকার আর শীত মৌসুমে ধুলাবালিতে নাকাল হতে হয় যাত্রীদের। 1988 সালে 1 একর জমিতে স্থাপিত হয় এটি। অভ্যন্তরীণ 8টি রুট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ঢাকার সঙ্গে 22টি রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে এখান থেকে। টার্মিনালের বেহাল দশায় ক্ষুব্ধ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। মানুষ বর্ষাকালে পানি উঠে যায় এবং অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়। যাত্রী ছাউনি নাই, টয়লেট বাথরুম নাই এবং বিভিন্ন ধুলাবালি ওড়ে, যাতে যাত্রীদের অনেক কষ্ট হয় এবং এই ধুলাবালিতে অ্যাজমা রোগ হয়।
অতিষ্ঠ হয়ে গেছে জীবন জনজীবন, এভাবে বাস স্ট্যান্ড আর মনে হয় কোথাও নাই। নেই বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা। রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে হয় অপেক্ষমান যাত্রীদের। ভালো কাউন্টার নাই, এখন যারা আছে আপাতত তারা যদি উন্নত করতে বাস স্ট্যান্ডে মানুষ ভালোভাবে যাত্রী দিতে পারতাম গাড়িতে। মহিলাদের যাত্রীদের বিভিন্ন সমস্যা হইতেছে। আমাদের দাবি টার্মিনাল, আমরা টার্মিনাল ইজারা দ্বারা নেই, সবকিছু করি, কিন্তু আমাদের টার্মিনাল অবহেলিত, অবঞ্চিত। আমাদের দাবি যাতে বাস টার্মিনালটা যাতে সুন্দরভাবে এইটারে মেরামত করিয়া মানে বাস স্ট্যান্ডের পরিণত করা হোক আর কি। জেলাবাসী অচিরেই একটি আধুনিক বাস টার্মিনাল দেখতে পাবে, জানালেন পৌর প্রশাসক। যে আমাদের একটি প্রকল্প রয়েছে সিটিসিআরপি প্রকল্পে, ওখানে আধুনিক বাস স্ট্যান্ড কাম মার্কেট নির্মাণের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, অচিরেই আমরা এই কাজটা শেষ করতে পারবো। যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে ঝালকাঠিতে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পেলেন ফেঞ্চুগঞ্জের মণিপুর চা বাগানের সহস্রাধিক শ্রমিক। উপহার তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা শেষে শ্রমিকদের মাঝে রেনকোট বিতরণ করা হয়। বৃষ্টির মৌসুমে রেনকোট পেয়ে খুশি চা শ্রমিকরা। আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা 20 শিশু নিখোঁজ রয়েছে। মৌসুমী বায়ুর কারণে গুয়াডালুপ নদীর পানি প্লাবিত হয়ে বন্যায় রূপ নেয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ক্যাম্পটি ওই নদীর ধারে ছিল। সেখানে আরও বেশ কয়েকটি ক্যাম্পে 700 জনের বেশি শিশু ছিল। তারা সবাই নিরাপদে আছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকে ভারী বৃষ্টিপাতে গুয়াডালুপ নদীর পানি 26 ফুট উপরে উঠে যায়। ভোর হওয়ার আগেই ভয়াবহ বন্যা দেখা দেয়। তবে আগে থেকে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পায়নি কর্তৃপক্ষ। দ্রুত বিপদসীমার উপরে চলে যায় নদীর পানি। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। দুর্যোগের কারণে টেক্সাসের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে অস্টিন এবং রাজ্যের অন্যান্য বেশ কয়েকটি শহরেও উৎসব নষ্ট হয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।